আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য। আমরা একটু বিরতির পরে আবার লাইভে চলে আসলাম। আজকে আমার দ্বিতীয় দুইটা ক্লাস যদিও পড়ে গেছে আমাদের। আজকে সাধারণ জ্ঞানের যে আজকের ডে 11 যে ক্লাসটা ছিল সেটা আমরা এখন কন্টিনিউ করব। সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ টপিক সংবিধান, এখান থেকে আইন, প্রশাসন, এই বিষয়গুলো আলোচনা করব আমরা এখান থেকে। তাহলে এখানে প্রথম যে টপিকটা আমাদের এখানে আছে সংবিধান, আইন, প্রশাসন, প্রতিরক্ষা এবং সংসদ। এই বিষয়গুলো আলোচনা করতে গেলে বেসিক যে বিষয়গুলো, মূল যে বিষয়গুলোতে আমরা একটু দেখি। সংবিধান, সংবিধান একটা রাষ্ট্রের দর্পণ বলা হয়। এই সংবিধানকে বলা হয় একটা রাষ্ট্রের দর্পণ বা আয়না বলা হয়ে থাকে, দর্পণ বা আয়না। এবং এই সংবিধানকে বলা হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন হচ্ছে সংবিধান। এই সংবিধানের মাধ্যমে আইন প্রণয়ন করা হয় এবং পরবর্তীতে আইনগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। আর এই আইন
আইনটা তৈরি করা হয় কোথায়? আইন তৈরি করা হয় হচ্ছে সংসদে। এই সংবিধান আইনগুলো তৈরি হয় সংসদে। পৃথিবীর প্রত্যেকটা দেশেই সংবিধান আছে, লিখিত সংবিধান কয়েকভাবে ভাগ করা যায়। লিখিতের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে লিখিত সংবিধান, একটা অলিখিত সংবিধান। আবার পরিবর্তনের উপর ভিত্তি করে দুই প্রকার, একটা পরিবর্তনশীল, একটা দুষ্পরিবর্তনীয়। সুপরিবর্তনীয়, একটা দুষ্পরিবর্তনীয়। যেটা সহজে পরিবর্তন করা যাকে বলা হয় সুপরিবর্তনীয়, যেটা সহজে পরিবর্তন করা যায় না তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। একইভাবে লিখিতের উপর ভিত্তি করে লিখিত আর অলিখিত সংবিধান। পৃথিবীর বেশিরভাগ দেশে লিখিত সংবিধান, আবার কিছু কিছু দেশে অলিখিত সংবিধান আছে, বা কিছু দেশের মানুষ দ্বারা লিখিত সংবিধান নেয়, যেমন সৌদি আরব। এটা আমরা বলে থাকি অলিখিত সংবিধান। তার মানে এখানে সৌদি আরব বা আফগানিস্তান দেশগুলো হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালিত হয়, যে কারণে নতুন করে মানুষ দ্বারা কোনো আইন লেখা হয় নাই। তাহলে একইভাবে আবার যে দেশে কিছু দেশের সংবিধান আছে ছোট, কিছু দেশের সংবিধান বড়। সেদিক দিয়ে পৃথিবীর সব থেকে বড় সংবিধান হচ্ছে ভারতের। পৃথিবীর সব থেকে বড় সংবিধান কোথায়? ভারতের সংবিধান সব থেকে বড়। সব থেকে ছোট হচ্ছে আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান হচ্ছে সব থেকে ছোট সংবিধান। এভাবে আমরা বাংলাদেশেও সংবিধান দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধান প্রণয়ন করা হয় সে বিষয়গুলো আমরা জানবো এখানে। বলে সাধারণ অধিবেশন ফলাফলের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার কতদিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হয়? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে হয়। ওয়ালাইকুম আসসালাম। আপনারা লাইভটা শেয়ার করে দেন। লাইভটা শেয়ার না করলে অনেকে ম্যাক্সিমামই বুঝতে পারতেছেন আমরা ক্লাস শুরু করছি। আপনারা লাইভটা সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। লাইভটা একটু দ্রুত শেয়ার করে দেন এবং সবার কাছে একটা গ্রুপগুলোতে বেশি বেশি শেয়ার করে দেন লাইভটা। ওকে, তাহলে দেখা যাচ্ছে সাধারণ নির্বাচনের কতদিন পর ফলাফল ঘোষণার পরে কতদিনের মধ্যে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করা হয়? দেখেন, আমাদের বাংলাদেশে কিছুদিন আগেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয় 7 জানুয়ারি। 7 জানুয়ারি থেকে বাংলাদেশের দ্বাদশ অর্থাৎ 12তম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের 30 দিনের ভিতরে অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন আহ্বান করে কে? এই অধিবেশন আহ্বান করা হচ্ছে রাষ্ট্রপতি। জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। এবং বাংলাদেশের এই দ্বাদশ যে সংসদ নির্বাচন, এই নির্বাচনের প্রথম অধিবেশন বসে 30 জানুয়ারি। 30 দিনের ভিতরে, 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, 30 দিনের ভিতরে 7 জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেন। তাহলে 30 দিনের ভিতরে আমরা তাহলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের নির্বাচন হওয়ার পরে 30 দিনের ভিতরে সেই সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। এটা রাষ্ট্রপতি আহ্বান করে এবং বাংলাদেশের দ্বাদশ সংসদ যেটা হয়, এটা সর্বশেষ যে অধিবেশন অর্থাৎ প্রথম অধিবেশন বসা হচ্ছে 30 জানুয়ারি। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছে? বাংলাদেশে একটু আগে পড়লাম সংবিধান 2 প্রকার, একটা হচ্ছে সুপরিবর্তনীয়, একটা দুষ্পরিবর্তনীয়। যে সংবিধান সহজে পরিবর্তন করে তাকে বলা হয় সুপরিবর্তনীয়, আর পরিবর্তন করা না গেলে তাকে বলা হয় দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় আর সুপরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান দেখেন, স্বাধীনতার পর থেকে 1972 সালে এই সংবিধান আদেশ জারি করা হয়। স্বাধীনতার পরে 72 সালে সংবিধান প্রণয়নের জন্য আদেশ জারি করা হয়। ওই আদেশ অনুযায়ী 4 নভেম্বর জাতীয় আমাদের যে প্রথম সংবিধান 4 নভেম্বর 1972 সালে এই সংবিধান তৎকালীন সময় গণপরিষদে গৃহীত হয়। গণপরিষদের সকলের সম্মতিতে এটা পাশ হয় এবং এই আমাদের 72 সালের সংবিধান এটা কার্যকর হয় 16 ডিসেম্বর থেকে। 16 ডিসেম্বর 1971 সাল থেকে এই সংবিধানটা কার্যকর হয়, অর্থাৎ 4 তারিখে এটা পাশ হয়, সংবিধান প্রণয়ন পাশ হয়। তারপরে এই সংবিধান তার পরবর্তী সময় থেকে এই বর্তমান সময় পর্যন্ত এই সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে।
17 বার তাহলে এই আর প্রশ্ন হতে পারে যে 17 বার সংশোধন করা গেছে, তাহলে মনে হয় সুপরিবর্তনীয়, কিন্তু আসলে না, বাংলাদেশ সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। কারণ কি, বাংলাদেশ সংবিধান প্রণয়ন করতে গেলে আমাকে জাতীয় সংসদের, যেহেতু সংবিধানের ধারাগুলো সংসদের মাধ্যমে নির্ধারিত হয় বা নির্বাচন করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই সংসদের আমরা জানি 300 জন হচ্ছে নির্বাচিত প্লাস 50 জন হচ্ছে সংরক্ষিত, মোট 350 জন সংসদ সদস্য আছে। এই সংসদ সদস্যের 3/2 সংসদ সদস্যের 3/2 যদি মতামত প্রদান করে যে এই সংবিধান সংশোধন করা যাবে বা বিলটা কোনো একটা আইনটা নতুন করে সংশোধন করা যাবে বা তৈরি করা যাবে, অ্যাড করা যাবে, যদি এরকম হয়, কোনোটা বাদ দেওয়া যাবে, এরকম হয় 3/2 যদি মতামত প্রদান করে যে এই সংবিধানটা সংশোধন করা যাবে বা এই ধারাটা সংবিধান সংশোধন করা যাবে, তাহলে তখন এই সংবিধান সেই ধারাটা সংশোধন করতে পারবে, এর আগে কেউ পারবে না। 3/2 যদি একমত হয় তখনই পারবে। আমি জানতে পারলাম আপনারা অনেকেই এখনও নার্সিংয়ের ক্লাস করতেছেন, নার্সিংয়ের পরীক্ষা দিবেন, নার্সিংয়ে আবেদন করেন নাই। আজকে নার্সিংয়ের আবেদনের লাস্ট ডেট, কিন্তু এখনও আপনারা আবেদন করেন নাই কেন? আপনাদের যারা ক্লাস করতেছেন তার ভিতরে অনেকেই এখন আবেদন করেন নাই। এখনও 3 ঘন্টা সময় আছে, 2 থেকে 2.5 ঘন্টা সময় আছে। এই 2.5 ঘন্টার ভিতরে খুব বাসায় বসে, যদি এখন বাইরে বেরোতে না পারেন, যারা আবেদন করেন নাই, বাসায় বসে নিজের ফোন ইউটিউবে আধা ঘন্টা 15 মিনিট একটা ভিডিও দেখেন। তারা ইউটিউব ভিডিও দেখে যদি বাসায় কেউ থাকে তাহলে নিজেরাই করে ফেলেন, আর আপনি নিজে করতে পারবেন। নিজে একটা ইউটিউবে ভিডিও দেখে কীভাবে নার্সিং আবেদন করতে হয়, যদি আপনি আবেদন না করে থাকেন 12টার ভিতরে আবেদন শেষ করবেন। আজকে কিন্তু নার্সিং আবেদনের লাস্ট ডেট। ওকে, তাহলে এখানে বাংলাদেশ সংবিধান 17 বার সংশোধন করা। প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি, আইন বিচার কর্মকর্তা, নাকি অন্য কেউ? এখানে তাহলে এইখানে প্রধান বিচারপতিকে কে নিয়োগ প্রদান করেন? প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন কে? স্পিকার, বাংলাদেশের বর্তমান স্পিকারের নাম কি? শিরিন শারমিন চৌধুরী, যিনি প্রথম নারী স্পিকার বাংলাদেশের, শিরিন শারমিন চৌধুরী। তিনি কিন্তু বিচারপতিকে নিয়োগ প্রদান করেন না। প্রধানমন্ত্রীও নিয়োগ প্রদান করে না। এই প্রধানমন্ত্রীকে নিয়োগ প্রদান করে আছে রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সম্মতিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, এবং এই নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্রপতি যখন ঘোষণা করবে রাষ্ট্রপতির সম্মতিতে, রাষ্ট্রপতি যখন সাইন করবে, তখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। তাহলে এই প্রধানমন্ত্রীও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করে থাকে। বড় বড় যে পদগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে যে বড় বড় পদগুলো আছে, বেশিরভাগ ক্ষেত্রে প্রদান করা হচ্ছে রাষ্ট্রপতি। স্পিকারকেও নিয়োগ প্রদান করা হচ্ছে রাষ্ট্রপতি। স্পিকারকেও নিয়োগ প্রদান করে থাকে রাষ্ট্রপতি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি এই ক্ষমতার অধিকারী এবং রাষ্ট্রের তিনি প্রধান, তিনি হচ্ছে রাষ্ট্রের প্রধান, তিনি হচ্ছে আর প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে সরকারের প্রধান। প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার প্রধান, আর ক্ষমতার দিক দিয়ে রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। সেক্ষেত্রে প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন কে? নেট সমস্যা এখন হওয়ার কথা না, ক্লিয়ার থাকার কথা। দেখেন, তাহলে প্রধান বিচারপতি নিয়োগ প্রদান করা হচ্ছে রাষ্ট্রপতি। আর প্রধান বিচারপতির বর্তমান বিচারপতির নাম কি, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। এবং প্রধান বিচারপতির তিনি বাংলাদেশের বর্তমান যে প্রধান বিচারপতি, তার নামটা কি, এটা আপনারা কমেন্ট করে জানান। আমি পরে কোশ্চেনে চলে যাই। রাষ্ট্রপতি, ওকে সাদিয়া, ঠিক আছে, ধন্যবাদ। প্রধান বিচারপতির নামটা কি, এটা জানতে চাচ্ছি। বলা হচ্ছে রাষ্ট্রপতির
রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল? রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল? রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান না করে তখন পর্যন্ত এখানে যে বিলগুলো উল্লেখ করা আছে এই বিলগুলো উত্থাপন করা যাবে না। অর্থাৎ রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হবে আগে। কোন বিলটা উত্থাপন করার জন্য রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। এই দেখছেন ওই যে বাংলা ভিতরে পড়ছিলাম এই বিল কিন্তু ওই বিল না। ওই যে আমরা বিল বাংলা শব্দ তখন বাংলা শব্দ উচ্চারে কি হবে, বাংলা জলাশয় বোঝানো হবে বা হাওড় বলতে পারি, কিন্তু এই বিল কিন্তু সেই অর্থ সম্পর্কিত বিষয় বোঝানো হবে এখানে। তাহলে এখানে কোন বিল বা কোনটা যা রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত উত্থাপন করা যায় না? শেয়ার ডান, হ্যাঁ ধন্যবাদ যারা ধন্যবাদ যারা এখনো শেয়ার করেন নাই, লাইভটা শেয়ার করে দেন এবং বেশি বেশি কমেন্ট করেন, উত্তরগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন। তাহলে এখানে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না কোন বিল? অর্থমন্ত্রী অর্থ বিল উপস্থাপন করেন। অর্থমন্ত্রী অর্থ বিল উপস্থাপন করেন। অর্থাৎ আমরা জানি বাংলাদেশের অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন। বাংলাদেশের অর্থ বছর যে এক বছর বোঝানো হয়, এই অর্থ বছর হচ্ছে জুলাই থেকে জুন। জুলাই মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই এক বছরকে বলা হচ্ছে অর্থ বছর। এই এক বছরের আয় ব্যয়ের হিসাবকে বলা হয় বাজেট। এক বছরের আয় ব্যয়ের হিসাবকে বলা হয় বাজেট। অর্থাৎ একটা অর্থ বছরের আয় ব্যয়ের হিসাবকে বলা হয় বাজেট। এই বাজেট যখন উত্থাপন করতে হয়, এই বাজেট উত্থাপন করার আগে এর হিসাবগুলো কীভাবে, কতটা বাজেট হবে, কয় টাকার বাজেট নির্ধারণ করা হবে, তারপরে কোথায় কতটা কর আরোপ করা হবে, এই বিষয়গুলো সব রাষ্ট্রপতিকে জানিয়ে তারপরে এটা সংসদে উত্থাপন করতে হয়। এটা দেখা যাচ্ছে যে এই জুলাই মাসের থেকে কার্যকর হয় পরবর্তী বছরে। অর্থাৎ বর্তমান সময়ে যে আমরা বিভিন্ন সময় দেখি যে 2023-24 অর্থ বছর, তার মানে কি 23 জুলাই থেকে শুরু হয়ে 24 সালে জুন পর্যন্ত চলমান আছে যে বাজেটটা। আবার এখন বলা হবে কিছুদিন পরে কিন্তু বাজেট প্রণয়ন করা হবে নতুন করে, সেটা হচ্ছে 24-25 জন্য। 24-25 সালে যে বাজেটটা প্রণয়ন করতে তাকে বলা হবে 24-25 বাজেট। তাহলে অর্থ বিল যেটা আছে বাজেটটা, এই বাজেটটা রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত সংসদ উত্থাপন করা যায় না। বলা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত? ন্যূনতম বয়স কত? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে গেলে কত বছর বয়স প্রয়োজন হয়? দেখেন আমরা এখানে দেখি প্রধানমন্ত্রী বা মন্ত্রী বা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এমপি বা জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, এটা হইতে গেলে মিনিমাম 25 বছর বয়স প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী হইতে গেলে আপনাকে 25 বছর বয়স, মিনিমাম 25 বছর হতে হবে। তারপরে মন্ত্রী, এমপি, এটা হইতে গেলে, সংসদ সদস্য হইতে গেলে আপনাকে মিনিমাম 25 বছর বয়স হতে, এর আগে আপনি করতে পারবেন। এটা বাংলাদেশে যদি সম্ভব না, এটা আর আইন অনুযায়ী এটা করাও যাবে না। 25 বছর বয়স না হলে আমি এমপি নির্বাচন বা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে পারবেন না বা নির্বাচন করতেও পারবেন না। আর রাষ্ট্রপতি হইতে গেলে, যেহেতু রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, সেক্ষেত্রে তার বয়সটা একটু বেশি হতে হবে। বাংলাদেশে রাষ্ট্রপতি পদের জন্য বয়সসীমা কত? রাষ্ট্রপতি পদের জন্য বয়সসীমা, হ্যাঁ অনেকে কমেন্ট করছেন। রাষ্ট্রপতি পদের জন্য বয়সসীমা 35। ওকে, তাহলে রাষ্ট্রপতি পদের জন্য বয়সসীমা হচ্ছে 35 বছর। 35 বছর হচ্ছে রাষ্ট্রপতি পদের জন্য। আমাকে রাষ্ট্রপতি নির্বাচন, বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে গেলে মিনিমাম 35 বছর বয়স হতে হবে। আর বাংলাদেশের 50 বছর আগে কেউ রাষ্ট্রপতি হয়ও না। সংবিধানে বলা হচ্ছে 35 বছর, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 35 বছর আগে কেউ, মানে 50 বছর আগে কেউ হয় না, তাকে দেওয়া হয় না, যেহেতু অভিজ্ঞতার বিষয় এখানে থাকে।
বলছে বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এখানে প্রশ্নটা আব্দুল হামিদ দেওয়া আছে, আপনারা শাহাবুদ্দিন চুপ্পু হিসাবে কমেন্ট করবেন। বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পু তিনি কততম রাষ্ট্রপতি? শাহাবুদ্দিন চুপ্পু তিনি কততম রাষ্ট্রপতি? শাহাবুদ্দিন চুপ্পু তিনি কততম রাষ্ট্রপতি? বর্তমান যে রাষ্ট্রপতি আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কততম রাষ্ট্রপতি? হ্যাঁ, অনেকেই বলছেন, লিজা বলছেন 21তম, সাদিয়া 22তম, রাজনী বলছেন 22তম, 21তম, 22তম, জেরিন বলছেন 22তম, 22তম। ওকে, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি হচ্ছে 22তম রাষ্ট্রপতি। তিনি হচ্ছে 22তম রাষ্ট্রপতি, বা বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে 22তম। আর 21তম ছিল হচ্ছে আব্দুল হামিদ। আব্দুল হামিদ ছিল 21তম রাষ্ট্রপতি, আর শাহাবুদ্দিন চুপ্পু তিনি হচ্ছে 22তম রাষ্ট্রপতি। পার্বত্য শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পার্বত্য শান্তি চুক্তি কি আমরা জানি, বাংলাদেশের পার্বত্য জেলা 3টা। বাংলাদেশের পার্বত্য জেলা হচ্ছে 3টা। কি কি পার্বত্য জেলা? হচ্ছে পার্বত্য জেলা 3টি। একটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, আর হচ্ছে বান্দরবান। এই 3টা জেলাকে বলা হয় পার্বত্য জেলা। এই পার্বত্য জেলা 3টা জেলা হচ্ছে পার্বত্য জেলা, এবং এই 3টা জেলায় আমরা জানি বাংলাদেশের মোট সংসদীয় আসন হচ্ছে 300টা। বাংলাদেশের মোট সংসদীয় আসন হচ্ছে 300টা নির্বাচিত আসন, কিন্তু প্রত্যেকটা জেলায় একাধিক আসন আছে। কিন্তু এই 3টা জেলাতে, এই পার্বত্য জেলাতে একজন করে এমপি, প্রত্যেক জেলাতে একজন করে এমপি। কিন্তু ময়মনসিংহ জেলায় কিন্তু একজন এমপি না, প্রত্যেকটা জেলায় একাধিক এমপি আছে। কিন্তু শুধুমাত্র এই 3টা জেলা, প্রত্যেকটা জেলাতে একজন করে এমপি, এখানে একটা করে মাত্র আসন। তাহলে এই 3টা জেলাতে যে পার্বত্য জেলায়, এই পার্বত্য জেলায় আমরা জানি এখানে কিছু বিদ্রোহী গোষ্ঠী আছে, তারা এই পার্বত্য জেলাটাকে আলাদা করে, চট্টগ্রাম অঞ্চলটাকে আলাদা করে তারা দেশ গঠন করতে চায়, ছোট একটা দেশ গঠন করতে চায়। কিন্তু এটা নিয়ে বিভিন্ন সময় সরকারের সাথে দ্বন্দ্ব, বিভিন্ন সময় সংঘাত, সেনাবাহিনীর উপর আক্রমণ বিভিন্ন সময় হয়ে থাকে। এর প্রেক্ষাপটে এক সময় বাংলাদেশ সরকারের পক্ষে বাংলাদেশ সরকার আবুল হাসান এবং ভার্সেস সন্ত লরমা। পার্বত্য যে গোষ্ঠী ছিল তাদের পক্ষে সন্ত লরমা, আবুল হাসান এবং সন্ত লরমার মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত, যেটাকে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, যে তারাও শান্তিপূর্ণভাবে বসবাস করে বাংলাদেশের থেকে, বাংলাদেশ সরকারের পক্ষে তাদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে সন্ত লরমা এবং এই আবুল হাসানের দুজনের মধ্যে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, সেটাকে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। কত সালে গঠিত হয়? কত সালের কয় তারিখে? 2 সেপ্টেম্বর, 25 মার্চ 1972, না 2 ডিসেম্বর 97 সালে? হ্যাঁ, 1997 সালের 2 ডিসেম্বর সন্ত লরমা এবং আবুল হাসানের মধ্যে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি? আমরা একটু আগে পড়লাম জাতীয় সংসদের আসন হচ্ছে 350টি, কিন্তু এর ভিতরে নির্বাচিত 300টি। নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয় 300 জন। আমরা জিকে ক্লাসে প্রথম যখন ভৌগোলিক অঞ্চল পড়ছিলাম তখন পড়ছিলাম বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম আসন হচ্ছে পঞ্চগড়, 1 নম্বর আসন হচ্ছে 1 নং আসন পঞ্চগড়। পঞ্চগড়ে ছিল 1 নং আসন। আবার 300 নং সর্বশেষ যে আসনটা ছিল 300 নং ছিল কোথায়? 300 নং কোথায় ছিল? বান্দরবান। বান্দরবান ছিল 300 নম্বর আসন। বান্দরবান কি ছিল? জাতীয় সংসদের 300 নম্বর আসন। তাহলে এই 300 নম্বর আসন 1 নম্বর আসন এর ভিতরে বলা হচ্ছে 300টা তো গেল, এরপর জাতীয় সংসদে সংরক্ষিত আসন কয়টা? তাহলে 350 থেকে আমি যদি এখানে 300 বাদ দিই তাকে থাকে হচ্ছে 50টি। এই 50টি হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত আসন। মহিলাদের জন্য সংরক্ষিত আসন। এটা জাতীয় সংসদ, এই যে সংবিধানের, আমাদের সংবিধানের 15তম সংশোধনী। প্রশ্ন আসতে পারে কোন সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত আসন 50টি করা হয়? জাতীয় সংসদে নারীদের আসন 50টি করা হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে? 15তম জাতীয় সংসদে সংবিধানের, আমাদের সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে এই তাদের সংখ্যাটা বাড়িয়ে 50 করা হয়। ওকে, তাহলে এখান থেকে 50টি হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। পঞ্চাশটি। ওকে, আমাদের পরের কোশ্চেনে চলে যাই। সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কথা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে? আমরা জানি আমাদের যে সংবিধান আছে, সংবিধানের সম্পর্কে যে কীভাবে বাস্তবিত হয় আমরা দেখছি। জাতীয় আমাদের সংবিধানের অনুচ্ছেদের সংখ্যা হচ্ছে 100 কয়টা? 153টা অনুচ্ছেদ আছে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 153টা। এখানে 11টি অধ্যায় বা ভাগ আছে। অধ্যায় আছে 11টি। তফসিল 7টি। এর ভিতরে বিভিন্ন অনুচ্ছেদে বিভিন্ন বিষয় সম্পর্কে, আমাদের রাষ্ট্রের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার ভিতরে কোন অনুচ্ছেদে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত কথা বলা হয়েছে? কোন অনুচ্ছেদে? সেক্ষেত্রে আমরা দেখতে পারি কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে আমরা দেখি, যেমন পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন বা নির্বাচনে আলোচনা করা হয়েছে? 118 নং অনুচ্ছেদে। 118 নং অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশন। আমরা এইভাবে মনে রাখতে পারি যে আমাদের দেশে ভোট দিতে গেলে মিনিমাম 18 বছর বয়স হতে লাগে। ভোট দেওয়ার জন্য, ভোটার হওয়ার জন্য 18 বছরের বয়স হতে হয় ভোটার হওয়ার জন্য। সেক্ষেত্রে এই ভোট সম্পর্কিত বিষয় 118তে আছে। ভোট সম্পর্কিত বিষয় হচ্ছে 118, অর্থাৎ নির্বাচন কমিশন, নির্বাচনের এলাকা নির্ধারণ, এই বিষয়গুলো যা আছে নির্বাচন কমিশন সম্পর্কিত সব বিষয়ে আলোচনা করা আছে 118 নম্বর অনুচ্ছেদে। আবার কিছু আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদে। 77 নম্বর আছে ন্যায়পাল। ন্যায়পাল সম্পর্কে আলোচনা করা হচ্ছে 77 নম্বর অনুচ্ছেদে। ন্যায়পাল 127 কি আছে? মহা হিসাব রক্ষক। মহা হিসাব রক্ষক। এরপরে 139 কি আছে? এটা আপনারা জানাবেন যে 139 কি আছে। বাংলাদেশ সংবিধানে 139 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে? 139 নম্বর অনুচ্ছেদে, এটা আমি কমেন্ট দেখতে চাচ্ছি আপনাদের কাছ থেকে, যে 139 নম্বর অনুচ্ছেদে কোন সংগঠনের কথা বলা হয়েছে? যে 139 নম্বর অনুচ্ছেদে সেই সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। এটা যে সর্বস্তরের নারী পুরুষের সমান অধিকার, এটা আলোচনা করা আছে কোথায়? যে 28-2 বলা আছে নারী পুরুষের সমান অধিকার থাকবে।
আচ্ছা, পরে কোশ্চেনে যাই আমরা। এখান থেকে দেখি, এখানে আছে সামাজিক ন্যায়পাল, সামাজিক ন্যায়পাল, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব এখানে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সামাজিক ন্যায়পাল এবং সার্বভৌমত্ব। আমরা জানি রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি। রাষ্ট্রের উপাদান চারটি, একটা হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব, আরও একটা আছে। এবং এই সামাজিক ন্যায়পাল আছে কিনা আপনারা জানাবেন যে এটা হবে কিনা বা এটা হবে কিনা, কোনটা হবে না এখান থেকে। বলেছে রাষ্ট্রের উপাদান নয় কোনটি? রাষ্ট্রের উপাদান নয় কোনটি? হ্যাঁ, সবার কমেন্ট দেখি আমি একটু, সবাই কি কমেন্ট করতেছেন কমেন্টগুলো দেখি। রাষ্ট্রের উপাদান নয় কোনটি? কমেন্ট করে জানান রাষ্ট্রের উপাদান নয় কোনটি। সবাই কমেন্ট করেন, যারা কমেন্ট করতেছেন না সবার কমেন্ট দেখতেছেন, সবাই কমেন্ট করেন। ওকে, তাহলে আমরা যদি এখানে আলোচনা করি, তাহলে রাষ্ট্রীয় উপাদান হচ্ছে চারটি। একটা হচ্ছে, তিনটা দেওয়া আছে এখানে, একটা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড বা ভূমি থাকতে হবে, সার্বভৌম থাকতে হবে, আরেকটা হচ্ছে 4 নম্বর যেটা, একটা সরকার থাকতে হবে, একটা সরকার থাকতে হবে। যদি সরকার না থাকে তাহলে ওইটা রাষ্ট্র হবে না। একইভাবে আমরা যদি আগের কোশ্চেনটা ছিল, অনেকে দেখি অ্যান্সার দিতে পারতেছেন না আপনারা, যে 139 নম্বর অনুচ্ছেদে কি আছে? 139 নম্বর অনুচ্ছেদে আছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন, যেখানে যার মাধ্যমে সরকারি নিয়োগ প্রক্রিয়া হয়, অর্থাৎ সরকারিভাবে যে পরীক্ষাগুলো বা সরকারি কর্মচারীদের যে নিয়োগ দেওয়া হয়, পিএসসি পাবলিক সার্ভিস সরকারি কর্ম কমিশন, তাদের মধ্যে বিসিএস ক্যাডার যদি নিয়োগ দেওয়া হয় বা বিসিএস পরীক্ষা হয়ে থাকে, এই বিষয়গুলো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, সরকারি কর্ম কমিশন। সহজে মনে রাখবো, এই পিএসসি বা সরকারি কর্ম কমিশনের মাধ্যমে সরকারি কর্মচারীদেরকে নিয়োগ দেওয়া হয়ে থাকে। এরপরে তাহলে এই রাষ্ট্রের উপাদান হচ্ছে চারটি, একটা হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব। আর এটা রাষ্ট্রের উপাদান নয়, রাষ্ট্রের উপাদান নয় এটা। বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? আমরা জানি বাংলাদেশ সবথেকে খরস্রোতা নদী কোনটা? কর্ণফুলী। কর্ণফুলী নদীর কোথায় অবস্থিত এটা আপনার জানার কথা। এই কর্ণফুলী নদীতে বাদ দিয়ে 1962 সালে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। 1962 সালে পাকিস্তান আমলে বাংলাদেশের একমাত্র, ওইটাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, এই 1962 সালে তৈরি করা হয়ে থাকে। আর বাংলাদেশের আমরা জানি রূপপুর বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর, গত ক্লাসে আমরা দেখছিলাম, আগের ক্লাসে, রূপপুর কোথায়? পাবনাতে। পাবনার রূপপুরে হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর আমরা দেখছিলাম সবথেকে বড় তাপ বিদ্যুৎ কেন্দ্র পায়রা, বাংলাদেশ সবথেকে বড় বৃহত্তম তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম হচ্ছে পায়রা। তাহলে বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায়? আশুলিয়া,
আসলে কি কর্ণফুলী নদী? না। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের এদিকে এটা হবে? এটাও হবে না। ঘোড়াশাল, ঘোড়াশাল, এটাও না। ঘোড়াশালেও আমাদের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র না। জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই। কর্ণফুলী নদীর কাপ্তাই যে লেক আছে, কাপ্তাই লেকের পানিকে ব্যবহার করে, কর্ণফুলী নদীর পানিকে ব্যবহার করে কাপ্তাই নামক জায়গায় 1962 সালে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে সবারই অ্যান্সার মোটামুটি সঠিক। সবারই অ্যান্সার সঠিক। ধন্যবাদ। সবারই অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, কাপ্তাই। এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 230 মেগাওয়াট, 230 মেগাওয়াট, আমার সাথে 210 দেওয়া আছে, তবে 230ই কারেক্ট। দুটার ভিতরে একটা আসলে দেবেন, 210 অথবা 230। এটা হচ্ছে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা, 230 মেগাওয়াট। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হচ্ছে 230 মেগাওয়াট। 230 মেগাওয়াট হচ্ছে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা। বেতবুনিয়া অবস্থিত কোথায়? বেতবুনিয়া কি, এটা আপনার বুঝতে হবে। বেতবুনিয়া হচ্ছে বাংলাদেশের 4টা ভূ উপগ্রহ কেন্দ্র আছে। বাংলাদেশে 4টা ভূ উপগ্রহ কেন্দ্র, তার মধ্যে একটা হচ্ছে বেতবুনিয়া। সিলেটে একটা আছে, একটা হচ্ছে গাজীপুর, একটা হচ্ছে ঢাকাতে, রাঙামাটিতে। বাংলাদেশের 4টা ভূ উপগ্রহ কেন্দ্র। একটা হচ্ছে তালিতাবাদ, একটা হচ্ছে মহাখালী গাজীপুর, একটা হচ্ছে তালিতাবাদ, একটা হচ্ছে মহাখালী, আর একটা হচ্ছে গাজীপুর। তালিতাবাদ হচ্ছে সিলেট, তালিতাবাদ সিলেট। তাহলে মহাখালী, গাজীপুর, আর একটা হচ্ছে রাঙামাটি। এই 4 জায়গায় 4টা বিদ্যুৎ কেন্দ্র আছে। তার ভিতরে বেতবুনিয়া যে জায়গাটা আছে, এই বেতবুনিয়া কোথায় অবস্থিত? বেতবুনিয়াটা কোথায়? বেতবুনিয়াটা যে ভূ উপকেন্দ্র কেন্দ্রটা আছে, এই বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? রাঙামাটি, বারোডি। ওকে, হ্যাঁ, বারোডি হচ্ছে রাঙামাটিতে বাংলাদেশের বেতবুনিয়া যে ভূ উপগ্রহ কেন্দ্র আছে, বেতবুনিয়াতে অবস্থিত। শিক্ষা মানুষের কেমন অধিকার? শিক্ষা মানুষের, এই যে শিক্ষাটা আছে, আমরা জানি মানুষের মৌলিক অধিকার কয়টা। এই মৌলিক অধিকার আছে শিক্ষা, বাসস্থান, খাদ্য, বস্ত্র, চিত্ত বিনোদনের সুবিধাগুলো আছে, চিকিৎসা। এই যে মৌলিক অধিকারের ভিতরে এটা কি রাজনৈতিক অধিকার, না জন্মগত, নাকি সামাজিক, নাকি অর্থনৈতিক অধিকার? এটা কোন ধরনের অধিকার? আমাদের মৌলিক অধিকারগুলো আছে শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিত্ত বিনোদন। এই মৌলিক অধিকারগুলো কোন ধরনের অধিকার? একটা মানুষ জন্মগ্রহণ করলেই তাকে কিন্তু এই অধিকারগুলো দেওয়া বাধ্যতামূলক। সে একটা বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে শিক্ষা দেওয়া বা তাকে স্বাস্থ্য, খাদ্যের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, এটা সবগুলো কিন্তু মৌলিক অধিকার। আর মৌলিক অধিকার হচ্ছে জন্মগত অধিকার। জন্মগ্রহণ করছে মানে তাকে এই অধিকারগুলো দিতে হবে। জন্মগ্রহণ করছে মানে তাকে এই অধিকারগুলো অবশ্যই দেওয়া লাগবে। তাহলে বলতে পারি আমরা শিক্ষা মানুষের জন্মগত অধিকার। বাংলাদেশের জাতীয় প্রতীকের নিচে যেগুলো রয়েছে, বাংলাদেশের জাতীয় যে প্রতীক আছে, জাতীয় প্রতীকের জাতীয় প্রতীক ডিজাইন আছে কামরুল হাসান, ডিজাইনার কামরুল হাসান। জাতীয় প্রতীকটা কেমন? যে গোলাকৃতির আমরা দেখি বিভিন্ন সময়ে আমাদের যে কয়েনগুলো ব্যবহার করে, টাকার কয়েন, এখানে কিন্তু দেওয়া থাকে জাতীয় প্রতীকের যে বিষয়, জাতীয় প্রতীকের যে বিষয়বস্তু এখানে আছে তা কিন্তু আমাদের এই কয়েনের ভিতরে দেওয়া থাকে। কি কি আছে জাতীয় প্রতীকে? ভাসমান, এখানে একটা শাপলা, ভাসমান শাপলা, ভাসমান শাপলা। ফুলটা সুন্দর হবে না? আপনারা বুঝে নেন। তাহলে এখানে ভাসমান শাপলা, পানিতে ভাসমান শাপলা। দুই দিকে কি আছে? দুই দিকে হচ্ছে ধানের শীষ। যে কোনো কয়েনে দেখলেই পাবে, কয়েন বা জাতীয় যে প্রতীকগুলো আছে, এখানে কি ধানের শীষ। এটা গমের শীষ না, এটা হচ্ছে ধানের শীষ। দুই পাশে ধানের শীষ। এইখানে 4টা স্টার আছে।
4টা স্টার, 4টা তারা আছে, এবং এর মাঝখানে এখানে আছে 3টা পাট পাতা, পাটের পাতা আছে 3টা, পাট পাতা আছে, এখানে হচ্ছে 3টা পাট পাতা আছে, 4টা স্টার, পাট পাতা। তাহলে এখানে কি কি আছে আমরা দেখলাম, ধান আছে, পাট, শাপলা। এই ধান, পাট পাতা, শাপলা, শাপলা ফুল এখানে আছে। ধান, নদী, এখানে কিন্তু নদী নাই, এটা হচ্ছে পানি, পানিতে ভাসমান, মানে পানি সব জায়গায়, নদীতে থাকতে পারে, খাল থাকতে পারে, বিলে থাকতে পারে, পুকুরেও থাকতে পারে। কাঁঠাল, এখানে কিন্তু কাঁঠাল নাই। আবার কি, ধান আছে, পাট আছে, কিন্তু কাঁঠাল নাই। পাখি, এখানে কিন্তু পাখি নাই, পাট আর ধান আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি জাতীয় প্রতীকের ডিজাইনে কামরুল হাসান, এবং এই জাতীয় প্রতীকে যে কি কি আছে, এখানে ধান আছে, ধানের শীষ, তারপরে কি পাট, পাট পাতা, 3টা পাট পাতা, এখানে 3টা পাটের পাতা, এবং শাপলা এখানে আছে, শাপলা। রাষ্ট্রীয় প্রশাসনের সরকারি কর্মচারীদেরকে কর্তৃত্বমূলক ব্যবস্থাকে কি বলে? রাষ্ট্রীয় প্রশাসনের যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিজেরাই সব কিছু পরিচালনা করে, তারা যখন কর্তৃত্ব দেখায়, সব কিছু তাদের নিয়ন্ত্রণে রাখে, তারাই যখন দেশটা পরিচালনা করে, তাদেরকে বলা হয়, কী বলা হয়? সেই ব্যবস্থাকে কি বলা হয়? 15 গ স্বৈরতন্ত্র। যেমন সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে, সচিব বা যে কর্মচারী যারা আছে, ডিসি, তারপরে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা যদি দেশটা পরিচালনা করে, তারা সব, তারা যদি নিয়ন্ত্রণ করে, সেই ব্যবস্থাকে কি বলা হয়? শাসনতন্ত্র? না, শাসনতন্ত্র বলা হয় না, জনগণতন্ত্র না। জনগণ মানে হচ্ছে যেটা আমরা ডেমোক্রেসি বলে থাকি, যেখানে জনগণের অধিকার থাকে, জনগণ সব কিছু মত প্রকাশ করতে পারে। আবার আমলাতন্ত্র, সরকারি কর্মচারীদেরকে বলা হয় আমলা, সরকারি যারা কর্মচারী তাদেরকে বলা হয় কি? আমলা। তাহলে তারা যদি সব কিছু পরিচালনা করে, তাদেরকে বলা হয় আমলাতন্ত্র। আবার স্বৈরতন্ত্র মানে কি, একজন শাসক, তিনি সব কিছু পরিচালনা করবে, সব নিজের নিয়ন্ত্রণে রাখবে, আজীবন সে ক্ষমতা থাকার চেষ্টা করবে, এটাকে বলা হয় স্বৈরতন্ত্র, স্বৈরাচারী শাসক। আর এখানে আমলাতন্ত্রে, যে আমলাতন্ত্রের জনক হচ্ছে সমাজবিজ্ঞানী, জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। জার্মানের সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার হচ্ছে আমলাতন্ত্রের জনক। তাহলে এটা হচ্ছে রাষ্ট্রীয় কর্মচারী যারা তাদের দেশ পরিচালনা করে, তাহলে এটাকে বলা হচ্ছে আমলাতন্ত্র। এখানে বলা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় কত ভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে? এই কিছুদিন আগেই, গত 29 তারিখে দেখা যাচ্ছে মহিলা প্রাথমিক বিদ্যালয়, প্রাইমারিতে পরীক্ষা হয়ে গেল। এখানে দেখা যায় যে বর্তমানে বেশিরভাগ প্রাইমারি স্কুলে কিন্তু মহিলা শিক্ষক বেশি। কারণ কি? কারণ তাদেরকে একটা কোটার ব্যবস্থা করা হয়েছে, যে প্রাইমারি স্কুলগুলোতে যত বাচ্চারা থাকে, তাদেরকে নার্সিং করা, তাদেরকে দেখাশোনার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে একটু তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, বা তারা সব কিছু মেনটেন করতে পারে, যে কারণে সরকার এই প্রাথমিক বিদ্যালয়ে মহিলাদের কোটার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে বেশিরভাগ শিক্ষক বা শিক্ষিকা হবে মহিলা। সেক্ষেত্রে কত পার্সেন্ট নির্ধারণ করা হয়েছে, যে কত পার্সেন্ট শিক্ষক মহিলা হবে? অর্থাৎ এখানে পুরুষরা হচ্ছে, আমরা বলতে পারি, নির্যাতিত। কারণ কি, আমি একটু বলি, এখানে দেখা যাচ্ছে 60% হচ্ছে মহিলা কোটা, 60% মহিলা কোটা। এরপরে আবার এই কোটা বাদেও এরপরে আসছে তাকে 40%। এর ভিতরে আছে মুক্তিযোদ্ধা কোটা, অন্য উপজাতি কোটা, জেলা কোটা, বিভিন্ন কোটা। সেক্ষেত্রে পুরুষরা দেখা যায় যে 100-র ভিতরে স্বাভাবিক একটা মেধায় 5 থেকে 7 জন, 10 থেকে 12 জন মধ্যে, 100 জনের মধ্যে পুরুষ এইখানে একটা মেধা তালিকায় এসে সে চাকরি পেতে পারে। তাহলে আমরা এটা বলতে পারি, এটা অবশ্যই একটা বৈষম্য সৃষ্টি করতে পারে, কিন্তু এটা মহিলার জন্য অবশ্যই ভালো।
রাষ্ট্রপতি পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে? রাষ্ট্রপতি পদ শূন্য হলে এই দায়িত্ব পালন করেন কে? রাষ্ট্রপতি পদ যদি শূন্য হয়, রাষ্ট্রপতি তো এটা পালন করতে পারবে না, নতুন রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া লাগবে। কিন্তু ওই সময় অন্তর্বর্তীকালীন বা ওই সময়ের জন্য, কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করবেন কে? সংসদ সদস্য। সংসদ সদস্য 350 জন, কে আসবে? একজন কে আসবে, তাহলে কিন্তু এটা হবে না। প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী নিজে এমনি আছে, আবার যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে সেটা তার পক্ষে সম্ভব হবে না। সেক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার আছে, তিনি রাষ্ট্রপতির পদ শূন্য হইলে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যেমন আব্দুল হামিদ যে আমাদের রাষ্ট্রপতি ছিল, এর আগে রাষ্ট্রপতি ছিল জিল্লুর রহমান। জিল্লুর রহমান উনি মারা যাওয়ার পরে, অর্থাৎ ওই সময়ে যখন তিনি রাষ্ট্রপতি ছিল ওই সময় স্পিকার ছিল আব্দুল হামিদ। আব্দুল হামিদ ছিল ওই সময় স্পিকার। হঠাৎ করে জিল্লুর রহমান মারা যাওয়ার কারণে ওই সময় তিনি অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন স্পিকার আব্দুল হামিদ। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন, পরবর্তীতে তিনি আবার নিয়োগ পেয়ে পূর্ণ মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন 2 বার। তাহলে জাতীয় রাষ্ট্রপতির পদ শূন্য হলে ওই অল্প সময়ের জন্য বা যদি লং টার্ম হয়ে থাকে সেই ওই সময়ের জন্য দায়িত্ব পালন করবে হচ্ছে জাতীয় সংসদের স্পিকার। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? এটা কিন্তু আমরা আগে পড়ছি। বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি? সাজেদা চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, মেহের আফরোজ চুমকি, মারিয়া চৌধুরী? না, একটা এখানে কোনটা যে এটা সবারই জানার কথা। জাতীয় সংসদের স্পিকারের নাম কি? এটা সবারই পারার কথা, আশা করি সবাই পারবেন এবং সবারই আনসারই সঠিক। এটা খুব সহজ একটা কোশ্চেন। জাতীয় সংসদের প্রথম এবং বর্তমান স্পিকার আছে, বর্তমান স্পিকারের নাম কি? বর্তমান স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বর্তমানে তিনিও দায়িত্ব পালনরত অবস্থা আছে, তাহলে বর্তমানে স্পিকার তিনি নিজেই শিরিন শারমিন চৌধুরী। তিনি একসময় সংসদ সদস্য ছিল, পরবর্তীতে স্পিকার দায়িত্ব পালন করে। অর্থাৎ যখন আব্দুল হামিদ রাষ্ট্রপতি হয়ে গেল, পরবর্তী সময়ে ভারপ্রাপ্ত হিসেবে একজন দায়িত্ব পালন করলো, তার পরবর্তী সময়ে পূর্ণ মেয়াদে শিরিন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে দায়িত্ব পালন শুরু করে। কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট ওকে, কাস্টিং ভোট হচ্ছে, দেখেন, রাষ্ট্রপতির ভোট না, প্রধানমন্ত্রীর ভোটও না। এখানে জাতীয় সংসদের দুটো দল থেকে আমরা জানি, একটা হচ্ছে সরকারি দল, সরকার, একটা বিরোধী দল। এই দুইটা দলের ভিতরে যখন সংসদে কোনো বিল উত্থাপন করা হয় বা কোনো বিল পাস করার জন্য ভোটের প্রয়োজন হয়, ভোটের প্রয়োজনে দেখা যাচ্ছে যে বিরোধী দল এবং সরকারি দল দুই দলই একই মতামত, যারা উপস্থিত আছে সেই উপস্থিত মতামতের ভিত্তিতে ওই বিলের পক্ষে বিপক্ষে মতটা একই রকম পড়ছে, মানে 50-50 হয়ে গেছে, মত হয়ে গেছে 50-50। তখন 50-50 হয়ে গেলে ওই সময় রায়টা কোন দিকে যাবে? সেক্ষেত্রে স্পিকার যেদিকে রায় দেবে, স্পিকার এই 50-50 ক্ষেত্রে স্পিকার যেদিকে রায় দেবে ওই ভোটটাকে বলা হচ্ছে, অর্থাৎ ওই একটা ভোট বেশি দিবে, ওইখানে ওই একটা ভোট বেশি দেওয়ার কারণে বলা হচ্ছে যে ওই ভোটটাকে বলা হবে কাস্টিং ভোট। আমরা সহজে বলতে পারি স্পিকারের ভোটটা হচ্ছে কাস্টিং ভোট। যখন সমান হয়ে যাবে দুই পাশে, তখন স্পিকার যেদিকে রায় দেবে ওই ভোটটাকে বলা হবে কাস্টিং ভোট। আর একটা বিষয় এখানে আছে, একটা ফ্লোর ক্রসিং পরীক্ষা আসতে পারে। ফ্লোর ক্রসিং, এটাও পরীক্ষা আসতে পারে। ফ্লোর ক্রসিং কি? ফ্লোর ক্রসিংটা হচ্ছে সরকারি দলের একটা বিল উত্থাপন করলে সরকারি দলের কোনো এমপি
বা সংসদ সদস্য যদি নিজের দলের বিপক্ষে ভোট প্রদান করে। মনে করেন একটা বিল উত্থাপন করা হয়েছে, একটা নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। এই বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে সরকারের সবাই মতামত প্রদান করছে, কিন্তু একজন যে বিভিন্ন দিক বিবেচনা করে তিনি বিরোধী দলের পক্ষে অর্থাৎ সরকারের বিপক্ষে মত প্রদান করলো, তখন ওইটাকে বলা হবে ফ্লোর ক্রসিং। অর্থাৎ নিজ দলের বিপক্ষে ভোট প্রদানকে বলা হবে ফ্লোর ক্রসিং, নিজ দলের বিপক্ষে ভোট প্রদান। ওকে, শেষ করেন, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আসলে রোজা থেকে কষ্টই হয়। লাস্ট কোশ্চেন এটাই আমাদের প্রায় শেষই আজকে। জাতীয় সংবিধান দিবস কবে? আমাদের সংবিধান দিবস কবে এটা আমরা পড়ে ফেলছি। জাতীয় সংবিধান দিবস কবে? আমাদের সংবিধান আদেশ জারি করা হয় 11 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান দেশে আসার পরে 10 জানুয়ারি দেশের তার পরবর্তী সংবিধান আদেশ জারি করেন। এরপরে এটা অক্টোবর মাসে এসে তৎকালীন গণপরিষদে উত্থাপন করা হয়, চূড়ান্তভাবে খসড়াটা উত্থাপন করা হয় এবং এই খসড়া পাশ হয় 4 নভেম্বর। খসড়া জাতীয় তৎকালীন সময় গণপরিষদে 4 নভেম্বর এই সংবিধান পাশ হয়। আর আমরা পড়ছিলাম 16 ডিসেম্বর কার্যকর হয়েছিল। এটা হচ্ছে কার্যকর হয় 16 ডিসেম্বর। এটা হচ্ছে পাশ হয়, অর্থাৎ উত্থাপনটা গৃহীত হয় বা পাশ হয় 4 নভেম্বর। আর এই 4 নভেম্বরকে বলা হয় সংবিধান দিবস। 4 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস। এই 4 নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়ে থাকে। আবার এই সংবিধান প্রণয়নের জন্য একটা কমিটি করা হয়। ওই কমিটির সদস্য ছিল, সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল 34 জন। আমরা জানি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল হচ্ছে 34 জন। এর ভিতরে প্রধান ছিল ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন ছিল এই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান। একজন মাত্র নারী ছিল এই 34 জনের ভিতরে, একজন ছিল নারী। ওই নারীর নাম ছিল রাজিয়া বানু। এবং বিরোধী দলের, সরকারি দলের ছিল 33 জন। এর ভিতরে সরকারি দলের ছিল 33 জন এবং বিরোধী দলের সদস্য ছিল মাত্র একজনের নাম ছিল সুরঞ্জিত সেন গুপ্ত। তিনি ছিল একমাত্র বিরোধী দলের সদস্য। এবং এই 34 জন সংবিধানে স্বাক্ষর করলেও এই ব্যক্তি সংবিধানের স্বাক্ষর, অর্থাৎ সংবিধান যখন পাশ হয় তখন তিনি এই ব্যক্তি স্বাক্ষর করে নাই। তার মন মতো না হওয়ার কারণে তিনি এটা স্বাক্ষর করেন। প্রশ্ন আসতে পারে কোন ব্যক্তি সংবিধানে স্বাক্ষর করে নাই? সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করে নাই। একমাত্র সদস্য নারী ছিল রাজিয়া বানু, প্রধান ছিল ডক্টর কামাল হোসেন, আর 34 জন ছিল মোট সদস্য। এখানে আরেকটা সংখ্যা আছে 35 হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি। 1968 সালে যখন আগরতলা মামলা করা হয়, শেখ মুজিব সহ আরও 34 জন, মোট 35 জনকে নিয়ে আগরতলা মামলা করা হয়। এটাকে বলা হচ্ছে আগরতলা মামলা আসামি ছিল 35 জন। এটাকে কনফিউজ লেগেছে অনেক সময়, 34 না 35। তাহলে আগরতলা আছে 35 জন আর এটা তো আছে 34 জন। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। আজকের ক্লাস এ পর্যন্তই। আগামীকালকে আবার দেখা হবে নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, বাসায় ভালো করে পড়াশোনা করেন। এই 38 দিন সময় আছে আপনাদের। এই 30টা দিন প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা, আরও বেশি সময় পেলে অন্তত এই বছর ঈদটা আপনারা একটু অখুশি হয়ে কাটান। ঈদ মানে তো খুশি, কিন্তু এই একটু অখুশি হয়ে কাটান। ঈদের পরে যখন চান্স পাবেন ওইটাই হবে আপনাদের জন্য আরও ভালো খুশির সংবাদ। অবশ্যই ঈদটা কাটাবেন, সেক্ষেত্রে ঈদের আনন্দ বেশি করতে যেন আমাদের মূল টার্গেটটা এটা বেশি না হয়ে যায়। ইবাদত বন্দেগী করেন, নামাজ কালাম পড়েন, প্লাস এই পড়াশোনাটা ঠিক রাখেন। এই শেষ সময়ে এসে কেউ হাল ছেড়ে দিবেন না, এই শেষ সময়ে হালটা ধরে রাখতে হবে। আশা করি দেখা হবে বিজয়ে, অবশ্যই দেখা হবে। এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন। ভালো থাকবেন। কোশ্চেন থাকলে কমেন্ট করে রাখবেন, আমি অ্যান্সার দিয়ে রাখবো পরে। কথা বলতে নিজে আমি ক্লান্ত, সেই সন্ধ্যা থেকে কথা বলতেই আছি। রোজার পরে আসলে ক্লান্তই লাগে সবার জন্যই, আর আপনাদের জন্যই কষ্টটা করা হচ্ছে, আপনারা ভালো কিছু করতে পারেন। আশা করি ভালো কিছু করবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।